সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা লেন্সের নিয়মিত আয়োজন টক শো অজানা গল্পে। আপনারা জানেন, অজানা গল্পে আমরা সেই সব মানুষের গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যারা আমাদের দেশে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছে। আজকে আমাদের স্টুডিওতে ঠিক তেমনি একজন গুণী মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনাদের সামনে তার গল্প শোনাবো বলে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন দেশবরেণ্য টিভি অভিনেতা এবং লেখক সোহেল আহমেদ খান। আমরা তার গল্প শুনবো। আমি কথা না বাড়িয়ে আমাদের আজকের অতিথির কাছে চলে যাচ্ছি। জি সোহেল আহমেদ খান, কেমন আছেন আপনি? জি আছি, ভালো আছি। আপনাকে আমাদের এই অজানা গল্পের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আপনার গল্প নিশ্চয়ই বাংলা লেন্সের যারা দর্শক আছেন তারা শুনতে অধীর আগ্রহে বসে আছে। তো আমি কথা না বাড়িয়ে যদি আপনার কাছে, যেহেতু আপনি টিভি অভিনেতা, ইতিমধ্যেই দেশের স্বনামধন্য বেশ কিছু টিভি চ্যানেলে আপনার নাটক সম্প্রচার হয়েছে, আমরা দেখেছি। এই যে নাটকে অভিনয়ের জগতে আপনার যে আশা, এই আশার পেছনের গল্পটা যদি আমাদের দর্শকদের জন্য একটু আপনার কাছ থেকে জানতে চাই, যে কিভাবে আসলেন এই অভিনয় জগতে আপনার পদার্পণ। ধন্যবাদ মেহেরুল, সেই সঙ্গে বাংলা লেন্সকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি নাটকে শিল্পের এই মাধ্যমে আমার সর্বপ্রথম আমি যখন কাজ শুরু করি, সেটা আমার যদি মনে থাকে 1982 সালে। তখন আমি অনেক ছোট। তখন আমার বড় ভাই সোনাতলায় একটা, তখন ওই যাত্রার আদলে নাটক হইতো আর কি, একটা সংগঠন ছিল। সম্ভবত এটা দীপশিখা নামে একটা সংগঠন ছিল। সেই দীপশিখাতে একটা নাটকে ছোট্ট একটা ক্যারেক্টার ছিল, ছোট বাচ্চাদের। সেই আমার বড় ভাই ওই সংগঠনের সাধারণ সম্পাদক ছিল। তখন উনি আমাকে ওখানে নিয়ে গেলেন। শীতকাল, প্রায় 1 মাস যাবৎ ওই রিহার্সেল হয়েছে। তারপর খোলা মঞ্চে যাত্রার আদলে আসলে ওই নাটকটা হয়েছিল। এটা আমার মনে আছে, কলঙ্কিনী বধূ নাম এটা ছিল প্রথম আর কি। তারপরে সোনাতলায় ওই নাটকের চরিত্রটা কি, মানে ছোট বাচ্চার? হ্যাঁ, ওই নাটকের চরিত্রটা ছিল আমার হলো দেবু। আচ্ছা, দেবু। তার মানে আমরা কি বলতে পারি যে আপনার একদম সেই ছোটবেলা থেকে হাতে খড়ি নাটকে? হ্যাঁ, তা বলা যেতে পারে। আতলা সরকারি নাজির আক্তার কলেজের বাংলা ডিপার্টমেন্টের যে সময় হেড ছিলেন অধ্যাপক সরফুল আলম, ওনার নির্দেশনায় নাটকটার নাম ছিল ঝালাপালা। সেই ঝালাপালায় ওস্তাদ কেবল চাঁদের একটা অভিনয় আমি করেছিলাম। ওটা ছোটদের নাটক। এটা ছিল আমার মূল নাটক, মানে নাটক যাকে বলে, মঞ্চ নাটক। সেই নাটক শুরু হলো আমার ওখান থেকে। তারপর অবশ্য কিছুদিন নাটক বন্ধ ছিল। আমি তখন গানের দিকে চলে গেলাম। আমি গান চর্চা করতাম। তখন খেলাঘর চালু হলো সোনাতলায়। এই হাসনাহানা খেলাঘরে আমি তখন নিয়মিত গান চর্চা করতাম। নাটক শুরু করলাম, তখন মনে হয়েছে যে হ্যাঁ, এর মাধ্যমে দেয়া যাবে। কিন্তু যখন সোনাতলায় এই চর্চাগুলো বন্ধ হয়ে গেল, তখন কিন্তু মানে রাজনীতিতে আমাকে যেতেই হলো। এবং সেই সময় রাজনীতিটা একটু অন্যরকম ছিল। বর্তমানে আসলে রাজনৈতিক চর্চা আমি একটু নাই বলি, কিন্তু তখন অনেক ভালো ছিল। তো আমি রাজনীতি করতে শুরু করলাম। রাজনীতিতে ভালোই ছিলাম, মনে হচ্ছে যে আমরা অনেক কিছু দিতে পারবো দেশকে। কিন্তু 90-এর আন্দোলন, গণ আন্দোলন, স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন 90-এ, সেই 90-এ আন্দোলনে আমি সক্রিয় ভূমিকা পালন করেছি। আপনার সক্রিয় অংশগ্রহণ ছিল 90-এর গণ অভ্যুত্থানে? জি। সেই 90-এর গণ আন্দোলনের পর বাংলাদেশের আবার একটা নতুন একটা পট তৈরি হলো। সেখানে আমার যেটা মনে হয়েছে যে আসলে তখন আমি আবার নাটকে ফিরে, মানে নাটক থেকে আপনি রাজনীতির মঞ্চ থেকে আবার নাটকে আমি ফিরে গেলাম। জি, 91-এ আমি তখন ইন্টারমিডিয়েট পাস করলাম সরকারি নাজির আক্তার কলেজ থেকে। তারপর আমি চলে গেলাম বগুড়া আজিজুল হক কলেজে, অনার্সে ভর্তি হলাম। সেখানে কলেজ থিয়েটারের মাধ্যমে যখন আমি বগুড়া থিয়েটারে গিয়ে জয়েন করলাম, তখন মূলত আমি নাটকের যে আসল যে বিষয়টা, যে জায়গাটা আমি পেয়ে গেলাম। কি ধরনের নাটক করা হতো? মানে নাটকের আছে না চরিত্র বা নাটকের ধরন, বিভিন্ন ধরনের, মানে নাটকের ভাষাগুলো আসলে
কি ধরনের ছিল? না, নাটকের যেটা আমরা ওই সময় যে নাটক, বিশেষ করে বগুড়া থিয়েটারে যে নাটকগুলো করেছি, সেগুলো কিন্তু সব সমসাময়িক ঘটনার উপরে বা কোন একটা মেসেজ দেওয়া, যে হতে পারে সেটা বাংলাদেশের সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি এর উপরে, কিন্তু না, ওগুলো সমসাময়িক নাটকগুলো। তার মধ্যে যেমন আবার আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, যেমন মহুয়া নাটকটা আমি করেছিলাম বগুড়া থিয়েটারে। তারপরে মুক্তিযোদ্ধা ভিত্তিক কিছু নাটক, যেটা বগুড়ার মুক্তিযুদ্ধের উপরে নাটক, এটা তৌফিক হাসান ময়ন আমার নাট্যগুরু, যিনি লিখেছিলেন স্বাধীনতার গপ্প বগুড়ার মুক্তিযুদ্ধের উপরে, আমি সেই নাটকে অভিনয় করেছিলাম। তারপর কোর্ট মার্শাল এস.এম. সোলাইমানের যে একটি নাটক ছিল, বিখ্যাত নাটক বাংলাদেশের, কোর্ট মার্শাল, সেই নাটকে আমি। তার মানে আপনার অনেক বিখ্যাত নাটকের চরিত্রে আপনার অভিনয় করার হাতে খড়িটা হয়েছে। এটা নিশ্চয়ই আপনার অভিনয় জীবনকে আরো পরিপূর্ণ বা পরিপক্ক হতে সহায়তা করেছে। এই যে আপনি মঞ্চ নাটক করলেন, ছোটবেলা থেকে বিভিন্ন ধাপে আসলেন, পরবর্তীতে যে টিভিতে অভিনয়ের এই গল্পটা যদি একটু, কিভাবে মঞ্চ থেকে আবার টিভিতে আসা? আসলে আমরা যখন মঞ্চে কাজ করতাম, তখন আমরা যেভাবে শিখেছি বা যেভাবে আমাদের শেখানো হয়েছে, সেক্ষেত্রে মঞ্চ হলো সবচেয়ে বড় বিষয়। অভিনয় মঞ্চেই ফুটে তুলতে হয়, এবং সেটা হলো একজন অভিনেতার সবচেয়ে বড় গুণ, এবং তার যে কি বলবো এটাকে, যে যোগ্যতা, এটা ফুটে তোলার, সে যে অভিনয় হিসেবে যোগ্যতা অর্জন করেছে, সেটা প্রমাণের মঞ্চটাই হচ্ছে মঞ্চ, একদম মানে মূল জায়গাটা। তো এইভাবে আমি 1996 সালে, তখন আমার লেখাপড়া প্রায় শেষ সময় আমি ঢাকাতে একদম সেটেল হয়ে গেলাম। তো ঢাকাতে গিয়ে মঞ্চে কিছু কাজ করেছি, ওইটা আমার উল্লেখযোগ্য না। তারপরে মঞ্চে গিয়েছি, এবং আমার সাথে সংশ্লিষ্টতা ছিল, সেখানে ঢাকা মৌলিক নাট্য দলে আমি কাজ করতাম। সেখানে বেশ কয়েকটা মঞ্চ নাটকে নির্দেশনাও দিয়েছি বা অভিনয় করেছি। তো মূল ঘটনাটা হলো যে ঢাকাতে যখন আমি নাটক করি, সেখানে আমার ওই গ্রুপে যারা ছিল, সেই গ্রুপের ম্যাক্সিমাম কর্মী তারা কিন্তু টিভিতে কাজ করছে। তো তারা জিজ্ঞেস করতো যে আপনি কোন টিভিতে নাটক কয়টা করছেন বা এরকম। তা আমি বলতাম যে না, আমি তো টিভিতে নাটক করিনি, বা এটা আমার ভাল লাগে না, আমি মঞ্চে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমার যে কর্মীরা ছিল সেই সময়, তারা এটাকে ভিতরে তারা নিজেদেরকে অপমানিত মনে করছে, যে আমাদের যে গুরু বা আমাদের যে নির্দেশক, উনি কোনো টেলিভিশনে নাটক করেন না, এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয়। তখন ওই সময় একজন কর্মী ছিল, ভালো, নাম হলো অলিউল্লাহ অলি। তা অলির আবার এই বিষয়টাকে খুব করে দেয়। অলি তখন হলো দীপ্ত টেলিভিশনের একটা সিরিয়াল চলছিল সেই সময়, সম্ভবত পালকি, তারপর আরেকটা অপরাজিতা, সেখানে কাজ করতো অলি। তা সেই সময় অলিকে ওই প্রোডাকশন ম্যানেজার, উনি তাকে জিজ্ঞেস করছে যে এরকম একজন বয়স মোটামুটি অলির চেয়ে বয়স একটু বেশি, এরকম একটু দেখতে একটু অন্যরকম বা একটু সুন্দর, এরকম একজন ডাক্তারের অভিনয় করার জন্য যে লাগবে। তখন সে বলছে যে আমার একজন ভাই আছে, বড় ভাই, আমি তার কাছে নাটক শিখি, অভিনয় শিখি, তো আমি তার সঙ্গে কথা বলি। তো ওরা বলছে যে ঠিক আছে, তাহলে তাকে যোগাযোগ করতে বলেন। বা এখানে গিয়ে আমি এই কথাটা বললাম যে এরকম অলি আমাকে এই অফারটা করছে, আমি তো আসলে করতে চাই না, এখন তোমরা কি বলো? সবাই এক বাক্যে বলছে না, করতেই হবে যে কোনো ভাবে, এটা বলতে পারি না, আমরা বলতে পারি না যে আমাদের গুরু অভিনয় করে টেলিভিশনে। সেটাই। তো এক পর্যায়ে আমি রাজি হলাম। রাজি হওয়ার পর অলি সঙ্গে সঙ্গে প্রোডাকশন ম্যানেজারের কাছে আমার ফোন নাম্বারটা দিল। উনি ফোন করলেন। ফোন করে পরের দিনেই আমার কল, দুপুর 1টায় আমার কল। আমি তখন তো এত কিছু বুঝতাম না। আমাকে কস্টিউম বললো যে আপনি ফর্মাল ড্রেস নিয়ে আসবেন, সাদা শার্ট, ফুল হাতা বা ওই টাইপের সাদা শার্ট, মানে কালো বা এক কালারের প্যান্ট, কালো শু, এটা আর অ্যাপ্রন তারা দেবে। তখন সেই মোতাবেক আমি প্রথম দিন যাচ্ছি, টেলিভিশনে ক্যামেরার সামনে দাঁড়াবো, অনেকগুলো ক্যামেরা থাকবে, সেখানে কত নামি দামি শিল্পী থাকবে। মূলত একটা ভালো লাগাও ছিল, ভয় ছিল, সব মিলে আবার একটু এক্সাইটেড ছিলাম। এই যে ধরেন হচ্ছে আপনি ফার্স্ট ক্যামেরার সামনে আপনার দৃশ্যায়ন যাচ্ছেন,
মঞ্চের ওই ওই অভিনয় আর হচ্ছে ক্যামেরার সামনের দাঁড়িয়ে যে অভিনয়, এইটার মধ্যে আপনি কেমন মানে পার্থক্যটা কেমন দেখেছেন? আপনার কাছে কি মনে হয়েছে? পার্থক্য কি, দর্শকরা যে নাটকটা দেখে আসলে ওই নাটকটা কিন্তু মানে যখন মানে তৈরি করা হয় ওই রকম না। আচ্ছা। এটা আরো অন্যরকম, যে কেটে 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 কেটে, করা। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, সেখানে অনেক ভুল হলেও কোনো সমস্যা নাই, ওটা সুযোগ থাকে সংশোধন করার, কিন্তু মঞ্চে তো সুযোগ নাই। এই তো, মঞ্চে একদম যা বলছি ওটাই final। দর্শকের সামনেই সেটা একদম, ডেলিভারি দিতে একদম। হবে। ওখানে ভুল হলে সেটা সংশোধন করার কোনো কোনো অপশন ভুল হলে ভুল। সেখানে আমার যোগ্যতা নিয়ে কোশ্চেন উঠে যাবে, যে সে মঞ্চে ডায়ালগ ভুলে গেল বা অভিনয়টা ঠিকভাবে করতে পারলো না, কারণ অনেক বোদ্ধা থাকে মঞ্চ নাটক যারা দেখে তারা কিন্তু নাট্যবোদ্ধা, এবং ওরা সবাই বোঝে, ভালো বোঝে, তারা কিন্তু ধরে ফেলে যে এখানে ভুল করে গেল। আর টেলিভিশনে কিন্তু এটা না, ওই সুযোগ না, ভুল হয়েছে আবার কাট করে শর্ট নেওয়া। দেওয়া যায়। জি। তাইলে হচ্ছে আপনি মানে দীপ্তর যে জনপ্রিয় সিরিয়াল ছিল যেটা পালকি আর হচ্ছে অপরাজিতা, এই দুইটাতে আপনার অভিনয়ের আমরা নিশ্চয়ই দর্শকরা দেখেছে, তারপরে আবারও স্মরণ করে দিচ্ছি। এই যে আপনার অভিনয় জীবনের এই গল্পটা গেল, এরপরে যদি আমি আপনার পরের গল্পে যদি দর্শকের আগ্রহের জায়গা থেকে বলি যে আপনি অভিনয় করছেন, পাশাপাশি আবার লেখালেখির সঙ্গেও যুক্ত আছেন। এই যে লেখা, আমি জানি ইতিমধ্যে আপনার 2টা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, তিনটা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এই যে আবার কবিতা লেখা, এই বিষয়টা কিভাবে? আসলে মানুষের জীবনেতে অনেকগুলো অধ্যায় থাকে, মানে ভালো মন্দ, আবার গড় অনেক থাকে। আমার যখন যেখানে মন চেয়েছে আমি সেখানে গিয়েছি। বাংলাদেশের 64 জেলা আমার ঘোরা হয়ে গেছে ওই সময়টা। আচ্ছা। যে মন চাইছে চলে গেছি, গিয়ে কোথায় থাকছি না থাকছি, ও পরিচিত লোকজন তাদের ওখানে থাকছি। তো মূলত ওইরকম একটা, ওই সময়টা আমার নিঃসঙ্গ বলা চলে, আমি অনেকটা নিঃসঙ্গই ছিলাম। তা সেই সময় আমার কিছু ফ্রেন্ড ছিল যারা মূলত কবি ছিল, তা আমি অভিনয় করার কারণে তাদের কিছু কবিতা আমি ওই সময় পাঠ করতাম। এরপরে উনি আমাকে যেটা বললো যে ওনার একটা বই বের করতে চায়। তা সেই বইটা আবার আমাকে বললো যে আমি যদি দায়িত্ব নেই তাহলে হয়তো বইটা হবে। উনি আমাকে দেয়, কিন্তু উনি আমাকে চেনে না, মানে দেখা হয়নি, এমনি যোগাযোগ আছে ওই সোশ্যাল মিডিয়াতে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি তার বইয়ের দায়িত্বটা আমি নিলাম, নিয়ে একটা বই মেলায় আমি তার বইটা বের করে দিলাম। প্রকাশ হলো, সেখানে অনেক জাঁকজমকপূর্ণ করে প্রকাশ হলো। প্রকাশ হওয়ার পরে এখন তার বই যখন প্রকাশ হয়েছে, এখন অনেকেই মনে করছে যে আমি যেহেতু বই প্রকাশের দায়িত্ব নিতে, তার লেখালেখি আমার অভ্যাস আছে। আসলে আমি তখন ওই রকম অভ্যাস নেই, এমনি 2-1টা বই মানে লেখা কবিতা বা কিছু একটা লিখি, কি হয় মনে হয় আর কি জানি না। তো একটা পর্যায়ে কিন্তু মানে ওই সময় মনে হলো যে মানুষ আমাকে, বা ওই সময় যারা কবি ছিল, কিছু কবি ছিল যাদের সঙ্গে আমার বই মেলায় দেখা হতো, বা বিভিন্ন আড্ডায়, সাহিত্য আড্ডায় আমি যেতাম, বা বিভিন্ন অনুষ্ঠান, সাহিত্য অনুষ্ঠানে কবিতা পাঠ করতে যেতাম। সেখানে মনে হলো কি যে পাবলিক ডিমান্ড করছে, মানে দর্শক ডিমান্ড করছে যে আমার কিছু লেখা তারা চাচ্ছে আসলে। জি। সেই সময় ইন্ডিয়াতে মালদায় ওখানে একজন ছিল কোজাগরি, ওর একটা বই বের হলো বাংলাদেশ থেকেই। তো ওর বইটা দায়িত্বটা আমাকে নিতে হয়েছিল। তো এখন ওরা তখন আমাকে বলতো যে আমি লিখি না কেন, মানে আমি এত আগ্রহী এই বিষয়ের উপরে, তা আমি লিখি না কেন। তা আমাকে তারা লেখার জন্য খুব পিড়াপিড়ি করে, বা আমাকে তারা উৎসাহ দিতে থাকে। এক পর্যায়ে আমি 2-4টা লেখা শুরু করলাম ওই সময় আবার। তা তার মধ্যে আমার একটা লেখা, একটা কবিতা প্রথম, ওইটা বাংলা 52 একটা নিউজ পোর্টালে ওইটা প্রকাশ হলো। তখন মানে আসলে আমার স্পিডটা আরো বেড়ে গেল, মনে হলো যে না আমিও তো লিখতে পারি, প্রকাশ হলো, সুতরাং আমিও লেখার জগতে আসতেই পারি। তখন আমি লেখালেখি আমি শুরু করে দিলেন, এবং তারপর পরিপ্রেক্ষিতে আপনার একে একে 3টা কবিতার বই পাঠকরা তাদের সান্নিধ্যে পেয়েছে। নিশ্চয় পাঠকরা আপনার বই 3টির নামটি যদি বলেন পাঠকের সুবিধা। আমার প্রথম কাব্যগ্রন্থের নাম তন্দ্রামণি, দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম নির্বাসনে চাঁদ, আর তৃতীয় কাব্যগ্রন্থের নাম এই নির্জন দ্বীপে। এই নির্জন দ্বীপের বিষয়টা ছিল এটা করোনাকালীন সময়ে। বইয়ের নাম শুনলেন, নিশ্চয়ই সংগ্রহ করার চেষ্টা করবেন। এখন এই যে আপনার হচ্ছে অভিনয়, আপনার লেখার জগৎ,
এর পাশাপাশি আমরা জানি যে আপনি কিছু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত আছেন। তো সব মিলিয়ে আপনি মানে এই বয়সেই আপনার ভিতরে যে তারুণ্যের যে উদ্দীপনা নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, নিশ্চয়ই এটা আমরা সাধুবাদ জানাই। পরিশেষে আমরা একদম যেহেতু শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের দর্শকদের জন্য যদি আপনার কোনো উপদেশ বা পরামর্শ অভিনয়ের ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে কিছু যদি থাকে, যদি একটু বলেন। আসলে উপদেশ আমি দিতে পারি না, কারণ আমি ওই বড় মাপের মানুষ না। আমি অনুরোধ করতে পারি। অনুরোধটা হলো এরকম, আপনি যাই করুন না কেন, সেটা যদি কবিতা লিখতে চান আপনি জেনে লিখুন, বুঝে লিখুন। আপনি যদি রাজনীতি করতে চান জেনে করুন, বুঝে করুন। আপনি যদি সামাজিক সংগঠন করতে চান সেটাও জেনে এবং বুঝে করুন, তাহলে কখনোই ভুল হবে না। যে কোনো কাজ আপনি করতে যান না কেন সেটা একটু বুঝে করার চেষ্টা করবেন। বুঝে যদি করেন তাহলে জীবনে কখনোই আপনি ছোট হবেন না, আপনি সবসময় সম্মানিত হবেন, সবাই আপনাকে সম্মান করবে। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশকে, ধন্যবাদ আপনাকে। কথা বললাম, গল্প শুনলাম আমাদের দেশের অন্যতম টিভি অভিনেতা এবং লেখক সোহেল আহমেদ খানের কাছে। নিশ্চয়ই তার কথা বা তার গল্প আপনাদের অবশ্যই অনুপ্রেরণা হিসেবে আগামীতে কাজ করবে, সেটি প্রত্যাশা। আমরা আবারও নতুন কোনো মানুষ নিয়ে, নতুন কোনো ব্যক্তির গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।